ফয়সাল করিম মাসুদ যিনি শহীদ ওসমান হাদিকে গুলি করেছে, আমরা জানতে পেরেছি তিনি নাকি ভারতে গ্রেফতার হয়েছেন। ভারতে তো হাসিনাও আছে, দেশে আনতে না পারলে ভারতে গ্রেফতার হইয়া কোনো লাভ নাই। ফয়সাল করিম মাসুদ সহ এই খুনের পিছনে যারা রয়েছে ওদের 14 গোষ্ঠীর বিচারের মুখোমুখি করতে হবে। দর্শক মন্ডলী, আপনারা অলরেডি জানেন ওসমান হাদির খুনি হিসাবে যাদেরকে চিহ্নিত করা হয়েছে সেই ফয়সাল এবং আলমগীরকে ভারতের বনগাঁ থেকে গ্রেফতার করা হয়েছে আরো 2 দিন আগে। শহীদ ওসমান হাদি গত বছর 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আর তার আগে 12 ডিসেম্বর ঢাকায় পল্টনে বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন। আর তাকে যিনি গুলি করেছিলেন প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ। সেই ফয়সাল করিম মাসুদ ধরা পড়েছে ভারতীয় পুলিশের হাতে, তার সহযোগী আলমগীর হোসেন সহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা সকলেই হয়তো ইতিমধ্যে জেনে গেছেন, অবগত আছেন যে আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদি ভাইয়ের যেই প্রধান আসামি, যেই হত্যাকারী, খুনি, যেই শুটার ফয়সাল, তাকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ এবং ভারতে সে এখন আটক অবস্থায় রয়েছে। ভারতের পুলিশ তাকে 14 দিনের রিমান্ড চেয়েছে এবং পুলিশ হেফাজতে সে এখন রয়েছে। কিন্তু বাংলাদেশের তরফ থেকে আইএসপিআর দাবি করছে বাংলাদেশের হস্তান্তরের প্রক্রিয়াটা ইতিমধ্যে শুরু করেছে বাংলাদেশ সরকার, যে হাদি হত্যার আসামি ফয়সাল আলমগীরকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই বাংলাদেশে নিয়ে আসা হবে এই খুনি ফয়সাল, শুটার ফয়সালকে, এবং তাকে এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। শরীফ ওসমান হাদি হত্যাকারীর বিচার হোক, আমরা সকলে চাই তাকে সর্বোচ্চ সাজা প্রদান করা হোক। তবে প্রশ্ন এখানে, ভারত কি ফেরত দিবে? ভারত কি আসলে শেষ মুহূর্তে কি মুখ ফিরিয়ে নেবে না? তো এরকম জনমনে অনেক প্রশ্ন বিরাজ করছে। চলুন কথা না বলে আমরা কয়েকটা প্রতিবেদন দেখে আসি, কখন, কবে, কোথা থেকে, কিভাবে এই শুটার ফয়সালকে গ্রেপ্তার করলো ভারতীয় পুলিশ এবং তারা এতদিন কোথায় লুকিয়েছিল সে বিষয়ে জানবো, এবং বাংলাদেশে কখন ফিরিয়ে আনা হবে তাদেরকে, আসলে বাংলাদেশকে হস্তান্তর করবে কিনা সেই বিষয়ে কোনো জটিলতা আছে কিনা সেই বিষয়টিও আমরা জানবো। কয়েকজনের বিশ্লেষণ শুনবো, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন আপনারা। ফয়সাল করিম মাসুদ যিনি শহীদ ওসমান হাদিকে গুলি করেছে, আমরা জানতে পেরেছি তিনি নাকি ভারতে গ্রেফতার হয়েছেন। ভারতে তো হাসিনাও আছে, দেশে আনতে না পারলে ভারতে গ্রেফতার হইয়া কোনো লাভ নাই। ফয়সাল করিম মাসুদ সহ এই খুনের পিছনে যারা রয়েছে ওদের 14 গোষ্ঠীর বিচারের মুখোমুখি করতে হবে। এই রমজানে ইফতারের পরে আমরা এখানে এসে দাঁড়াইছি, এইটা বর্তমানে যারা ক্ষমতায় আছেন আপনাদের জন্য একটা ট্রায়াল দিয়ে গেলাম যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা নিশ্চিত করেন। শুনছি 11 তারিখ নাকি সিআইডির মাধ্যমে আদালতে চার্জশিট দাখিল করবার কথা রয়েছে। গতবারের মতো যদি এইবারেও আদালতের যে নথি সাবমিট হবে চার্জশিট, সেইখানে যদি হত্যাকাণ্ডের পিছনে যারা রয়েছে তাদেরকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, আমরা আদালতের সামনেই বসে যাব। তখন যদি কেউ আদালত অবমাননা করবার প্রসঙ্গ নিয়ে আমাদের সামনে আসেন, আমাদের ভাই বোনেরা যদি বলে প্রতিহত করবার চেষ্টা করে, তখন যদি মব মব বলবার চেষ্টা করেন, মব কারে বলে সেইটা দেখা দিব। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় 150 অধিক প্রোগ্রাম করেছে। জীবনে সাংবাদিক ভাই যারা রয়েছে কেউ বলতে পারবে না যে আমাদের একটা মিছিল ডান থেকে কোনোদিন বাম দিকে গেছে। আর অথচ ইদানিং সংবাদপত্রে দেখি কোনো জায়গায় ঝামেলা হইলেই ওইটার সাথে তাদের একটু ইনকিলাব মঞ্চের নামটা যুক্ত করে দিতে মন চায়। ভাই, আপনাদেরকে স্পষ্ট করে বলি, যে মিডিয়া হাউসগুলো এই ধরনের জাউরামি করবেন, মানে আপনারা এই যে একমাত্র জাউরামি জানেন এই ব্যাপারটা মনে করেন না, একদম মিডিয়া হাউসের সামনে গিয়ে বসে থাকবো। ইনকিলাব মঞ্চ গতকালকে এইখান থেকে একটা মিছিল নিয়ে
এরপর জাদুঘরের সামনে গিয়ে মিছিল শেষ করে বাসায় চলে গেছে। রাতে গিয়ে দেখি আমরা নাকি কারোর উপর হামলা করছি। মানে এই ফাইজলামিগুলো তাই মিডিয়ার মাধ্যমে করা হয়। সবার কথা বলতেছি না, যাদের কথা বলতেছি আপনারা সতর্ক হয়ে যান। এরপরে আবার একটা প্রকাশ করেন যে মিডিয়াকে প্রকাশ্যে হুমকি দিলেন ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ জাবের, এটা লেখা দিলেন। মানে আপনার বিরুদ্ধে তো মামলা করা উচিত, মামলা যে করিনি এটা তো আপনার ভাগ্য ভালো। শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের ভাইদের মধ্যে একজন ভাইও যদি আমরা জীবিত থাকি, আমরা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করবো। গিয়া বলবার চেষ্টা করছে তারা যে ভাই ক্ষমতায় আসছেন, আল্লাহর রাস্তে শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা করেন। ওকে ঠিক আছে করবো, মানে খুবই একটা তাচ্ছিল্য ভাব দেখাইছেন। এই তাচ্ছিল্য ভাব অন্তত শহীদ ওসমান হাদির ক্ষেত্রে দেখাইলেন না। শহীদ ওসমান হাদিকে এখনো সময় আছে, মূল্যায়ন করুন। তার হত্যার বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে একমাত্র শহীদ ওসমান হাদিকে ধারণ করা যায়। ইদানিং আমরা বাংলাদেশের একটি রাজনৈতিক দলের কিছু ছাত্রী অ্যাক্টিভিস্টদেরকে দেখতে পাই, তারা শহীদ ওসমান হাদিকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করবার চেষ্টা করে। আমরা এই ছাত্রী অ্যাক্টিভিস্টের উদ্দেশ্যে তার দলের নেতাদেরকে বলতে চাই, যদি আপনারা এদেরকে না থামান তাহলে আমরা মনে করব যে আপনারা আপনাদের ছাত্রী অ্যাক্টিভিস্ট দিয়ে এইগুলো লেখান। বন্ধ করেন, এখনো সময় আছে, বন্ধ করেন। এই কথাগুলো কি শুধুমাত্র শহীদ ওসমান হাদির একার? এই কথাগুলো তো সকল কথা আমাদের কথা। তাহলে শহীদ ওসমান হাদিকে কেন গণহত্যা করা হইল? কারণ যখন আমরা ভয় পেয়ে এই শাসকদের সামনে কথা বলতে ভয় পেয়েছি, তখন শহীদ ওসমান হাদি তার চোখে চোখ রেখে কথা বলেছে, এই জন্য শহীদ ওসমান হাদি হত্যা করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে স্পষ্ট করে বলি, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সময়সীমা আজকে 80 দিন পেরিয়ে গেছে। নতুন সরকার আসবে বলে বলে, নির্বাচন বলে বলে আমাদের আন্দোলনকে থামিয়ে দেওয়া হয়েছে না? নির্বাচন হয়েছে না? সরকার গঠন হয়েছে না? তাহলে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে কোনো কথা নাই কেন? তারা কেন এখনো বলছে না যে শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে আমরা নিশ্চিত করব? আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা অলরেডি জানেন যে গত বছর অর্থাৎ 2025-এর 12 ডিসেম্বর অত্যন্ত নির্মমভাবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। তার এই ঘটনার পর পুরো বাংলাদেশ ফুঁসে উঠেছিল। সবাই চেয়েছিল এই নির্মম হত্যাকাণ্ডের বিচার হোক। সরকার এবং প্রশাসনও উঠে পড়ে লেগেছিল। পুরস্কার ঘোষণা করা হয়েছিল 50 লক্ষ টাকার। যেভাবেই হোক তার প্রধান অভিযুক্ত ফয়সাল এবং আলমগীরকে গ্রেফতার করতে হবে। পুলিশ বিভিন্ন জায়গায় অভিযানও চালিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা যায়নি। আজকে হঠাৎ কলকাতা থেকে খবর এসেছে যে সেই যে প্রধান দুজন অভিযুক্ত ওসমান হাদির খুনি হিসাবে যাদেরকে চিহ্নিত করা হয়েছে, সেই ফয়সাল এবং আলমগীরকে ভারতের বনগাঁ থেকে গ্রেফতার করা হয়েছে আরও 2 দিন আগে। কলকাতার পুলিশের বিশেষ বাহিনী এসটিএফ এবং রাজ্য পুলিশের বিশেষ বাহিনী এসটিএফ তারা যৌথভাবে হঠাৎ করে গত পরশু দিনকে অর্থাৎ 6 তারিখে খবর পায় যে বনগাঁ এলাকায় 2 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ঘুরে বেড়াচ্ছে এবং তারা পুনরায় আবার বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। সেখানে এসটিএফ বাহিনী যায় এবং গিয়ে 2 জনকে ধরে ফেলে এবং 2 জনকে ধরার পর ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে জানা যায়নি যে এরা মূলত কারা। এই 2 জন যে ওসমান হাদির হত্যাকারী কিংবা এই মামলায় অভিযুক্ত সেটি এসটিএফ জানতো না। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানতে পারে যে তারা ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত কিংবা এই মামলার আসামি, যার কারণে তারা পালিয়ে বেড়াচ্ছিল। তারা বেশ কিছুদিন আগে অর্থাৎ সেই ডিসেম্বর মাসে কিংবা তার পরবর্তীতে কোনো একটা সময় মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে এবং অবৈধভাবে প্রবেশ করে ভারতের বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করেছে, থেকেছে এবং শেষ পর্যন্ত তারা ঘুরতে ঘুরতে এই বনগাঁ এসেছে এবং গত কয়েকদিন ধরে তারা বাংলাদেশে আবার পুনরায় অনুপ্রবেশ করার চেষ্টা করছিল এবং তখনই তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছে আরও তথ্য পাওয়া গেছে যে তারা বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করছিল এবং কিভাবে ঢুকবে তাদেরকে বেশ কয়েকজন সাহায্য সহযোগিতাও করছিল। পুলিশ আরও বেশ জিজ্ঞাসাবাদ করে এবং বাংলাদেশের সাথেও বনগাঁ পুলিশ এবং এসটিএফ ফোর্স তারাও বাংলাদেশের সাথে যোগাযোগ করছে, আরও বিস্তারিত জানার চেষ্টা করছে। আমরা এতটুকু জানতে পেরেছি যে তারাই হচ্ছে ফয়সাল এবং আলমগীর, এই 2 জন, এবং তারা পুনরায় বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল। আমরা ঠিক জানি না যে কেন আবার বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল কিংবা বাংলাদেশের সাথে তাদের কোনো আঘাত হয়েছে কিনা। নিশ্চয়ই আমরা সেটা জানতে পারবো। আমরা এবিপি আনন্দের মাধ্যমে এতটুকু তথ্য জানতে পেরেছি, আপনাদেরকে জানালাম। পরবর্তীতে আবার আপডেট জানিয়ে দেবো। ভালো থাকবেন। একটা ব্রেকিং নিউজ না দিয়ে পাচ্ছি না, সেটা হচ্ছে যে
পশ্চিমবঙ্গে গ্রেপ্তার বাংলাদেশে হাদি খুনে অভিযুক্ত 2 দুষ্কৃতিকারী। হ্যাঁ, এবং এই খবর দিয়েছে ভারতের এই সময় অনলাইন। তারা লিখেছে যে হাদি খুনে অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করলো রাজ্য পুলিশের STF মানে স্পেশাল টাস্ক ফোর্স। বাংলাদেশে বহু আলোচিত উসমান হাদি হত্যাকাণ্ডে বড় মাপের সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। রবিবার হাদি খুনে জড়িত থাকার অভিযোগে এই রাজ্য থেকে গ্রেপ্তার করা হলো 2 মূল অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ, মানে সে তার নাম পরিবর্তন করে রাহুল রেখেছে, এবং আলমগীর হোসেন। এই ফয়সালই মূলত হাদি খুনের মূল অভিযুক্ত বলে দাবি করছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। তাহলে আমরা জানলাম যে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার এই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর। তাদের গ্রেপ্তার করেছে কলকাতার স্পেশাল পুলিশের একটি ব্রাঞ্চ, এবং এই ফয়সাল করিম মাসুদ তার নাম পাল্টিয়ে তিনি রাহুল রেখেছিলেন। এবং এই ফয়সাল করিম তিনি ভারতে লুকিয়ে থেকে বললো না সে দুবাইতে আছে, সে তো দুবাইতে নাই, সে তো ভারতেই আছে, এখন তো গ্রেপ্তার হলো, তাই না? তো যাই হোক, এখন আমরা আশা করবো যে ভারতীয় পুলিশ তাদের ধন্যবাদ জানাই গ্রেপ্তার করার জন্য। এই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে যত দ্রুত সম্ভব বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করতে হবে এবং তাদের উপযুক্ত বিচার হতে হবে। এটাই বাংলাদেশের আপামর জনসাধারণের প্রত্যাশা। শহীদ ওসমান হাদি গত বছর 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর তার আগে 12 ডিসেম্বর ঢাকায় পল্টনে বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন। আর তাকে যিনি গুলি করেছিলেন প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ। সেই ফয়সাল করিম মাসুদ ধরা পড়েছে ভারতীয় পুলিশের হাতে, তার সহযোগী আলমগীর হোসেন সহ। সো এইটি নিঃসন্দেহে শুধু ইনকিলাব মঞ্চের সদস্য ভাই বোনদের জন্য না, সারা বাংলাদেশের মানুষের জন্য একটি সুসংবাদ। খুবই খুশির খবর এটি। সেই হত্যাকারী ফয়সাল করিম মাসুদ ধরা পড়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা এই বিষয়ে অবগত হয়েছেন। গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য খবর এই বিষয়ে ইতিমধ্যে আছে, তো নিশ্চয়ই আপনারা জেনেছেন বিষয়টি। তো শহীদ ওসমান হাদি, যেটি বলছিলাম যে ইনকিলাব মঞ্চের হয়েও তিনি আসলে হয়ে উঠেছিলেন সারা বাংলাদেশের মানুষের দল মত নির্বিশেষে সকলের প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন ওসমান হাদি, বিশেষভাবে তার মৃত্যুর পর। কারণ জীবিতাবস্থায় অনেকেই তার সম্পর্কে হয়তো সেভাবে জানতেন না বা জানবার সুযোগ হয়নি। তার মৃত্যুর পর আমরা তাকে আরো বেশি করে জানলাম তার সম্পর্কে। জীবদ্দশায় আমরা হয়তো খণ্ডিত ওসমান হাদিকে চিনতাম, কিন্তু তিনি মারা যাওয়ার পর আমি ব্যক্তিগতভাবে এবং আমার পরিচিত আরো অনেককে দেখেছি হাদিকে নিয়ে গবেষণা করতে এবং হাদি সম্পর্কে যত তথ্য যত জায়গায় পাওয়া যায় সব তথ্য সংগ্রহ করতে। তো গবেষক অনেক বেড়ে গেছেন হাদি বিষয়ে বাংলাদেশে। আর সেটি এমনি এমনি হয়নি, কারণ হাদি পেছনে কিছু রেখে গিয়েছিলেন যা ব্যতিক্রমী। রাজনীতি তো বাংলাদেশের অনেকেই করছেন, হাদিও রাজনীতি করতেন, কিন্তু হাদির রাজনীতিটি ভিন্ন মাত্রা পেয়েছিল, ভিন্ন আদর্শের কথা প্রচার করতেন। এবং হাদি ছিলেন একজন সেলফলেস মানুষ, অর্থাৎ নিজের স্বার্থ বলতে তার কাছে কিছু ছিল না। নিবেদিত প্রাণ একজন সংগঠক এবং ইনকিলাব মঞ্চের প্রাণ পুরুষ। তো প্রিয় দর্শক শ্রোতা, হাদির হত্যাকারী কিভাবে ধরা পড়ল আমরা তো আগে থেকেই জানতাম। গত বছর যখন 12ই ডিসেম্বর হাদি গুলিবিদ্ধ হলেন, প্রথমে ঢাকা মেডিকেল কলেজ, তারপর এভার কেয়ারে তার চিকিৎসা চলল। সেখান থেকে তাকে নেওয়া হলো সিঙ্গাপুরে। 18 ডিসেম্বর সিঙ্গাপুর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে বাংলাদেশে তার লাশ আসে। তো তখন থেকে আমরা জানি যেদিন হাদি গুলিবিদ্ধ হলেন 12ই ডিসেম্বর, সেদিনই হত্যাকারীরা মেঘালয় দিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন, এমন তথ্য সেদিনই কিন্তু প্রচার হয়েছিল। তো এরপর আরো অসংখ্য তথ্য এই সংক্রান্ত ছড়িয়ে পড়েছিল, কিছু সত্য, কিছু গুজব, কিছু অতিরঞ্জিত। বাট এইটুকু জানা গিয়েছিল অনেকটা নিশ্চিতভাবেই যে হাদির হত্যাকারী ভারতে আশ্রয় নিয়েছে। ভারতীয় পুলিশও কিন্তু লুকোচুরি করছিল বিষয়টা নিয়ে, তারা অস্বীকার করছিল যে তারা এমন কিছু জানেন না। তো এখন মনে হচ্ছে তারা আসলে জানতেন। তো সেটি তাদের অ্যাক্টিভিটিসই প্রমাণ হলো। প্রিয় দর্শক শ্রোতা, শনিবার রাতে মধ্যরাতের পর বাংলাদেশের সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় সেখানকার স্পেশাল টাস্ক ফোর্স STF বলে তারা কলকাতায়, সেই স্পেশাল টাস্ক ফোর্স বা STF এর সদস্যরা শনিবার মধ্যরাতের পরে হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। এবং আজ রোববার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে STF এর পক্ষ থেকে জানানো হয় যে পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল যে
ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন, এই দুজন বাংলাদেশে হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে তারা ভারতে আশ্রয় নেন, মেঘালয় দিয়ে পালিয়ে ঢুকেন এবং ভারতের বিভিন্ন জায়গায় অবস্থান করবার পর অবশেষে সম্প্রতি তারা পশ্চিম বাংলার বনগাঁয়ে অবস্থান করছিলেন এবং তাদের উদ্দেশ্য ছিল অনুকূল মুহূর্তে তারা বাংলাদেশে আবার ঢুকে পড়বেন। এই হলো STF এর বয়ান। এবং তারা তাকে পুলিশে দিয়েছিলেন, কোর্ট হয়ে তারা আবার পুলিশের জিম্মায় আছেন, তাদেরকে অতিরিক্ত জিজ্ঞাসাবাদ চলছে। তো এটি একই সঙ্গে খুশির খবর এবং একই সঙ্গে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়টি নতুন করে অনেকগুলো বিষয় সামনে নিয়ে এসেছে প্রিয় দর্শক শ্রোতা। সেই বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর বাকি খবর তো আমরা পেয়ে গিয়েছি, পত্রিকায় পড়েছি, বিভিন্ন জায়গায় দেখেছি। তো কিছু প্রশ্ন আসলে সামনে এসে যায়। আর সেই প্রশ্নগুলো হলো, অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট চেষ্টা করেছে হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনবার জন্য। ভারতকে অনুরোধ করা হয়েছে, ভারত প্রথমত অস্বীকারই করে যাচ্ছিল, তাদের নলেজের বাইরে ছিল বিষয়টি, এমনই একটি ব্যাপার ছিল। তো ভারত এই বিষয়ে আমাদের সহযোগিতা করেনি, সোজা সাপটা বলতে গেলে। আর সহযোগিতা আগে থেকেই করেনি, যবে থেকে হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিলেন এবং হাসিনার অসংখ্য লুটেরা মন্ত্রী MP ভারতে গিয়ে আশ্রয় নিলেন সেই 5 আগস্টের পর, 5 আগস্ট থেকে। তো বাংলাদেশ বিভিন্ন সময়ে অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক দুভাবেই ভারতকে অনুরোধ করেছিল যাতে হাসিনাকে এবং হাসিনার ডিসপেন্সারদের ফেরত দেওয়া হয় বাংলাদেশে। তো ভারত এই বিষয়ে কখনোই কোঅপারেট করেনি এবং অনেক সময় তারা চুপ ছিল, এমনকি আমাদের অনুরোধের জবাবও দেয়নি, এরকম হয়েছে। তো আমরা একটি টোটাল নন কোঅপারেশন দেখেছি ভারতের পক্ষ থেকে, অসহযোগিতা। তাই ওসমান হাদির হত্যাকারীকে ফেরত দেবে সেই আশা আমাদের ছিল না, বাট বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে, কোনো লাভ হয়নি। আর অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিশেষভাবে যেহেতু সরকার প্রধান ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, ভারতের সম্পর্ক বাংলাদেশের সঙ্গে এই ইস্যুকে কেন্দ্র করে এবং হাসিনার গদি হারানো ইত্যাদি সব কিছু মিলিয়ে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক গিয়ে পৌঁছেছিল একেবারে তলানিতে। তো এরকমটি ছিল BNP সরকার গঠন করবার আগ পর্যন্ত, তলানিতে ছিল সম্পর্ক ভারতের সঙ্গে। ভারত বলেই দিয়েছিল অধ্যাপক ইউনূসের সঙ্গে বা তার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তারা ডিল করবে না, তারা একটি নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে। তো তারা সেই নির্বাচিত সরকার পেয়ে গিয়েছে, এখন BNP সরকার গঠন করেছে। তো BNP নির্বাচনের আগে থেকেই শোনা গিয়েছিল যে ভারতের সঙ্গে BNPর একটি বন্দোবস্ত হয়ে গিয়েছে, একটি দফা রফা হয়ে গিয়েছে। সেটি কীরকমের, এটি কোনো সুস্পষ্ট প্রমাণ দিয়ে বলা সম্ভব নয়, বাট জনপরিসরে এমন একটি আলাপ ছড়িয়ে পড়েছিল যে জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী যে দেশে আসছেন, ভারত অনুমোদন দিয়েছে বলে তিনি দেশে আসতে পারছেন। যদিও আমি ব্যক্তিগতভাবে বিষয়টি সেভাবে দেখি না, কারণ তারেক রহমান তার নিজ দেশে আসবেন, সেখানে ভারতের অনুমতি কেন লাগবে? বাট এমন একটি কথা রটে গিয়েছিল, কারণ আসলে এইটি দোষও দেওয়া যায় না যারা এই কথা বলছিলেন বা বলছেন এখনো, কারণ তারেক রহমান সাহেবের আমাদের প্রধানমন্ত্রীর একটি বক্তব্য সেই সময় এই জাতীয় প্রশ্নগুলির উল্লেখ করেছিল। তিনি বলেছিলেন যে বাংলাদেশে ফিরে যাওয়ার বিষয়টি আমার একার উপর নির্ভর করে না। তো এইটির বিশ্লেষণে অনেকেই ভেবে দেখেছেন, পরবর্তীতে ইমিডিয়েট পরে যেহেতু তিনি চলে আসতে পারলেন এবং এসে নির্বাচনে অংশগ্রহণ করলেন, প্রধানমন্ত্রী হলেন, সব ঠিকঠাক চলল। তো তখন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারত যেভাবে প্রতিক্রিয়া দেখানো, যতটা পজিটিভলি, আমরা খুশি তাতে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারত থেকে জয়শঙ্কর ছুটে আসলেন, মোদির বার্তা নিয়ে আসলেন। তো এই সব কিছু মিলিয়ে এবং তারেক রহমান সাহেবের লন্ডনে থাকা অবস্থায় সেই বক্তব্য যে দেশে আসা তার একার উপর নির্ভর করে না, নানান ডালাপালা ছড়িয়ে অনেক কথার জন্ম দিয়েছিল, অনেক প্রশ্নের উদ্রেক করেছিল। তো এর মধ্যে মূল যে বিষয়টি মোটা দাগে যে ভারতের সঙ্গে BNPর একটি বোঝাপড়া আছে, সেই জন্যেই BNP নির্বাচনের আগে থেকেই আওয়ামী লীগের বয়ান তৈরি করছিল, আওয়ামী লীগকে পুনর্বাসন করা, মোটামুটি এরকম একটি ভূমিকা তাদের দেখা গিয়েছে। এবং নির্বাচনের পরেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ অফিস খুলছে, এটা করছে, ওটা করছে, অনেক কিছুই করছে। কোনো কোনো জায়গায় BNPর লোকেরা দাঁড়িয়ে থেকে অফিস খুলতে দিয়েছে, আবার কোনো কোনো জায়গায় বিপরীত চিত্র ঘটেছে, ছাত্রদল যুবদলের ছেলেরা পিটুনি দিয়েছে দু এক জায়গায় আওয়ামীদের। তো সব কিছু মিলিয়ে একটি ধোঁয়াশা তৈরি করা হয়েছিল, সেই ধোঁয়াশা তৈরি করেছিল BNP আসলে। তো এইখানে ব্যক্তি তারেক রহমানের আমি তেমন দায় দেখি না, কারণ তিনি তো দেশেই ছিলেন না, যা কিছু করবার এখানে কেন্দ্রীয় স্থানীয়ভাবে বাংলাদেশে থাকা সিনিয়র নেতারাই করছিলেন। তো আমরা যা দেখছিলাম যে ভারতের সঙ্গে BNPর যে রসায়ন জমে উঠেছিল নির্বাচনের আগে থেকেই, তো সেই রসায়ন মোটামুটি বেশ ভালোই জমেছে এবং আগামী দিনেও ভালোই জমবে বলে মনে হচ্ছে। তো আমি এখন হাদির হত্যাকারীর গ্রেপ্তারের সঙ্গে BNPর রসায়ন কেন মেলাচ্ছি, বিষয়টি আসলে কি, এরকম কিছু আছে কিনা? প্রিয় দর্শক শ্রোতা, যেটি বলছিলাম যে ইউনিট সরকারের সঙ্গে কোঅপারেট করবে না তারা বলে দিয়েছিল, আর নির্বাচিত সরকারের সঙ্গে করবে। নির্বাচিত সরকারটি এখন BNPর, তো ইন্ডিয়ার বা ভারতের সেই বয়ান থেকেও সেটি যাচ্ছে, বিষয়টি এরকম যাচ্ছে।
আর ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ ভারতে ছিলেন। ভারতের সব দৈনিকই, কলকাতার আনন্দবাজার থেকে শুরু করে মেইন স্ট্রিম পত্রিকা, এমন কোনো পত্রিকা ভারতের ছিল না, এমন কোনো মিডিয়া টিভি স্টেশন ছিল না, চ্যানেল ছিল না যেখান থেকে ফয়সাল করিম মাসুদের ছবি প্রচারিত হয়নি। তো এই সব কিছুতে ফয়সাল করিম মাসুদ ভারতের অনেকের কাছে একটি পরিচিত মুখ, একেবারেই পরিচিত চেহারা। তো ভারতে এই দীর্ঘ সময়, সেই 12ই ডিসেম্বরের পর তিনি লুকিয়ে থাকলেন নিরাপদে কিভাবে? আরও আগেই তার গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা, আরও আগেই ভারতীয় পুলিশের সক্ষম হবার কথা তাকে ট্রেস করবার ব্যাপারে এবং তাকে গ্রেপ্তার করবার ব্যাপারে। তো সেটি আমরা দেখিনি। এখন বেশ চট করে তাকে পাওয়া গেল। পুলিশ হঠাৎ করে সেখানে তৎপর হয়ে উঠলেন, স্পেশাল টাস্ক ফোর্সও খুব আগ্রহী হয়ে উঠলেন, আন্তরিক সবাই। গ্রেপ্তার হয়ে গেল, স্বীকারোক্তি হয়ে গেল, এখন অতিরিক্ত জিজ্ঞাসাবাদ চলছে, সব সুন্দর চমৎকার। তবে কি এসটিএফ বা ভারতীয় পুলিশ সেই মাহেন্দ্রের খনের অপেক্ষা করছিল যে এই অপরাধীকেও তারা ফেরত দেবে না, বিএনপির হাতে দেবে, তার নামে দেবে না, এরকম কি বিষয়টি? কেউ যদি সেভাবে মেলাবার চেষ্টা করে তাদেরকে কি দোষ দেওয়া যাবে? তো সব কিছু বিবেচনায় মনে হচ্ছে যে ভারত অপেক্ষা করছিল যে তারা কখন বিএনপির হাতে ফয়সাল করিম মাসুদকে ফেরত দেবে। তো এইটি যে কোনোভাবেই দিয়ে থাকুক, আমি ব্যক্তিগতভাবে এটিকে খুবই প্রশংসা করছি এবং প্রিয় দর্শক শ্রোতা আপনারাও নিশ্চয়ই প্রশংসা করবেন। মূল কথা হলো যে সে হত্যাকারী গ্রেপ্তার হতে হবে, বাংলাদেশে ফিরে আসতে হবে এবং নিশ্চয়ই এখন তার বাংলাদেশে ফিরে আসবার রাস্তা খুলে গেছে, এতে কোনো সন্দেহ নেই। আমরা খুব তাড়াতাড়ি হয়তো সেখানে যেই সব লিগাল প্রসিজার্স আছে সেগুলো শেষ করার পর হয়তো তাকে আমরা বাংলাদেশে দেখতে পাবো, খুব তাড়াতাড়ি দেখতে পাবার কথা। কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে, তো প্রত্যাবাসন চুক্তি আছে। সেই চুক্তির আওতায় আমরা হাসিনাকেও চাইছিলাম, যদিও এখানে বিধি ভঙ্গ হয়েছে, হাসিনাকে তারা দেয়নি। তো দেখা যাক, এখন যেহেতু বিএনপি ক্ষমতায়, হাসিনাকেও হয়তো কোনোদিন আমরা ফেরত পেতে পারি। তবে কোন বন্দোবস্তে, কোন দফা দফায় সেটিও আমরা জানবো হয়তো, বাট এমন কিছুর বিনিময়ে না যেটি বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিতে হবে। আর ভারতের এই উদ্যোগকে আমরা ধন্যবাদই জানাবো, যে কারণেই হোক তারা ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে এবং নিশ্চয়ই ফেরত পাঠাবার প্রক্রিয়া শুরু করবে। এই জন্য ভারত একটি ধন্যবাদ পেতে পারে, আলটিমেট মোটিভ যাই থাকুক না কেন। এবং বিএনপিকেও একটি ধন্যবাদ আমি দিতে চাই এখানে, ছোট করে হলেও। সো প্রিয় দর্শক শ্রোতা, আমরা অপেক্ষা করবো আগামী দিনে এই বিষয়ে আরও অনেক কিছু জানবো, অনেক কিছু শুনবো। সেই জন্য ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। হাদি হত্যাকারী মাসুদ করিম ভারতে গ্রেপ্তার, 14 দিনের রিমান্ডে দেশে ফেরানোর চেষ্টা চলছে। চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী 8টি জাহাজ। দাম বাড়ছে না বিদ্যুতের, তেলের মজুদ বাড়বে মূল্য নয়, জ্বালানি মন্ত্রী। 5 দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার প্রত্যাহার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রোববার দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখার সদস্যরা তাদের বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁও এলাকা থেকে। পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা ANI এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রোববার বিধাননগর আদালতে তাদের হাজির করা হয়। পরে আদালত তাদের 14 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হাদিকে গুলিবর্ষণকারী হিসেবে ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হয়েছিল। অন্তর্বর্তী সরকার তার গ্রেপ্তারের তথ্য দিলে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। পশ্চিমবঙ্গ পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন দুজনেই হাদিকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। তারা উভয় মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিল। সবশেষ তাদের অবস্থান ছিল বনগাঁও। এদিকে বাংলাদেশের সিআইডি জানিয়েছে, হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ভারতের পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স STF এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশে চাঁদাবাজি ও খুনের মতো গুরুতর অপরাধ সংগঠনের পর ভারতে পালিয়ে আসা 2 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকায় আত্মগোপন করছিলেন এবং সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে ফেরার অপেক্ষায় ছিলেন বলে পুলিশের কাছে বিশ্বস্ত তথ্য ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গত 7 ও 8 মার্চের মধ্যবর্তী রাতে বনগাঁও এলাকা থেকে ওই 2 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পটুয়াখালীর বাসিন্দা রাহুল ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন।
বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ পুলিশ বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। হত্যার পর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর ভারতের বিভিন্ন স্থানে অবস্থান শেষে সম্প্রতি পুনরায় বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে বনগাঁও জড়ো হয়েছিলেন। এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওসমান হাদি গত বছরের 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় যাচ্ছিলেন। তখন বাইকে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলেও 18 ডিসেম্বর তিনি মারা যান। এরপরই বাংলাদেশ জুড়ে নতুন অশান্তি শুরু হয়। হাদির স্মৃতির উদ্দেশ্যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল ঢাকা। এমনকি তাকে সরকারি উদ্যোগে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরেও। এই গ্রেপ্তারি বড় সাফল্য বলে মনে করছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের স্থানীয় আদালতে তোলা হলে তাদের পুলিশ রিমান্ডে পাঠানো হয়। নিজেদের হেফাজতে নিয়ে ওই দুই অভিযুক্ত ব্যক্তিকে আরো জিজ্ঞাসাবাদ করতে চায় এসটিএফ এর তদন্তকারী কর্মকর্তারা। এসটিএফ বলছে, দুই বাংলাদেশি তাদের দেশে চাঁদাবাজি, হত্যাসহ গুরুতর অপরাধ করে ভারতে অনুপ্রবেশ করেছে বলে গোপন ও বিশ্বাসযোগ্য তথ্য ছিল। তারা সুযোগ পেলে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁও সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল। এই তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ফয়সাল করিম মাসুদ, তার প্রতিষ্ঠান অ্যাপেল সফট আইটি লিমিটেড এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হামলার পেছনে কোনো আর্থিক যোগসাজশ ছিল কিনা তা খতিয়ে দেখা এবং অর্থ হস্তান্তর বা গোপন করার সম্ভাবনা ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। হাদি হত্যা মামলায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের থানায় মামলা করেন। হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসেবে 127 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া যায়। 23 ডিসেম্বর আদালত ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। সেই দিনই ফয়সালের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। প্রাথমিকভাবে পাওয়া এই তথ্যের ভিত্তিতে ফয়সাল করিমের বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করে সিআইডি। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি বলতে চান, আপনাদের মতামত, ওপিনিয়নটা কি থাকবে, আসলে আপনারা কি বলবেন? আপনাদের কি মনে হয় হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশে কি হস্তান্তর করবে ভারত? আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই জানাবেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে এবং তার সহযোগী আলমগীরকে বাংলাদেশের হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। তারা বলেছে এক বিজ্ঞপ্তিতে যে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দাদের সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার প্রধান আসামি ও মূল শুটার ফয়সাল করিম ও ওরফে রাহুল অবশেষে গ্রেপ্তার হয়েছে ভারতে। তাদেরকে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা হবে। তবে ভারত যদি মনে করে তারা হস্তান্তর করবে না, তাহলে সেটা তাদেরই বিষয়। যদি দুই দেশের প্রতিবেশী সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে হয়, তাহলে অবশ্যই তাদেরকে ফেরত দিতে হবে, তারা ফেরত দিতে বাধ্য। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে ব্যক্ত করবেন আপনাদের মতামতটা। আপনারা কি মনে করেন শেষমেশ কি ফেরত দিবে নাকি মুখ ফিরিয়ে নেবে ভারত?